কিছুদিন আগে একটা সেবি রিপোর্ট পড়ছিলাম, যেখানে পরিষ্কার লেখা ছিল মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছে তারা 1 বছরের বেশি এসআইপি কন্টিনিউ করছে না। এতে কি হচ্ছে? এতে রিটেল ইনভেস্টর আমাদের আপনাদের মতো লোকেদের লস হচ্ছে। যেখানে ফান্ড হাউস যে স্কেমে আমরা ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে, সেই স্কেম দেখা যাচ্ছে 20-25% এরকম হারে রিটার্ন দিচ্ছে, কিন্তু সেখানে ইনভেস্টকারী আপনাদের মতো লোকেরা লস করছে। এই রিপোর্টটা পড়ার পর আমার মনে হলো মিউচুয়াল ফান্ডে কতটা রিটার্ন পাবো, কত বছর পরে পাবো, এই সমস্ত কিছু জানার আগে মাইন্ডসেট হওয়াটা খুব জরুরি। মিউচুয়াল ফান্ডে আমি যদি ইনভেস্ট করতে আসি, কি মাইন্ডসেটে আমাদের এখানে ইনভেস্ট করা উচিত সেইটি আপনাদের কাছে পরিষ্কার হওয়া উচিত। তার জন্য আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে মাইন্ডসেট সেট আপ করবেন, কি মাইন্ডসেটে ইনভেস্ট করলে আপনি কখনো মিউচুয়াল ফান্ডে লস খাবেন না এবং লং টার্মে আপনি একটা ভালো ওয়েলথ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও এই ভিডিওটিতে আমি আলোচনা করব যেসব ব্রোকারের থ্রু আমরা ইনভেস্ট করি, যেমন গ্রো, আপস্টক, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত ব্রোকারগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমাদের পয়সা ডুবে যাবে? অথবা যে মিউচুয়াল ফান্ড স্কিমে আমরা ইনভেস্ট করছি সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি সে আমাদের পয়সা ওখানে ডুবে যাবে? সেফ থাকবে কি? আর ইনভেস্ট করার সময় কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে তাদের ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে অথবা কোনো ব্যাংকে গিয়ে ইনভেস্ট করাটা সেফ, নাকি অনলাইনের মাধ্যমে ইনভেস্ট করাটা সেফ? এই সমস্ত কোশ্চেন আপনাদের মতো সাধারণ মানুষের মনে সবসময় এসে থাকে। এই সিরিজের সমস্ত ভিডিওর মধ্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখানে আমি একটা ছবি রেখেছি। এখানে দেখুন, ফ্যামিলিতে 3টে মেম্বার, এখানে একটা টাকা ফেলার ভাঁড় আছে। এটা আপনাদের মনে থাকবে, যখন আমাদের আগেকার টাইমে যত তো ব্যাংকিং ফেসিলিটি ছিল না, অনলাইন ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আমরা কোনো কিছু টাকা জমানোর উদ্দেশ্য হিসাবে এই ভাঁড় ব্যবহার করতাম। এটা হিন্দিতে বলা হয় গুল্লাক, আমরা বাংলাতে এটা ব্যাংক বলি, মাটির ভাঁড় বলি, এই ধরনের কিন্তু শব্দ আমরা ইউজ করে থাকি। এখন এটা অনেকে ইউজ করতেও পারে, গ্রামের দিকে একটু দেখা যাবে যেগুলো ইউজ করা হচ্ছে, আর তাছাড়া কিন্তু আমরা এটা মডার্ন লাইফে খুব একটা ব্যবহার করি না। তো এই ছবিটা থেকে পরিষ্কার মনে হচ্ছে, দেখুন এই ফ্যামিলি একটা ভাঁড় রেখেছে আর এখানে সবাই কিন্তু টাকা দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডটাও কিন্তু সেম এই ব্যাংকের যে ভাঁড়, এই ভাঁড়ের মতো কিন্তু কাজ করে। এটা একটা অনলাইন ভাঁড়। এই ভাঁড়টা আমরা কেন ইউজ করতাম? এই ভাঁড়টা কি আমরা কখনো এইভাবে ইউজ করতাম যে আজকে টাকা ফেলছি, কালকে এটা ভেঙে এখান থেকে টাকা নিয়ে নেবো? এইভাবে কি আমরা এটা ইউজ করতাম? এটা করতাম না। এটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতো। এই উদ্দেশ্য হচ্ছে আপনার লং টার্মে হয়তো কোনো একটা জিনিস কিনবেন, অথবা বিশেষ করে আগেকার টাইমে মেয়ের বিয়ে দিতে হবে বা কোনো বাড়িতে অনুষ্ঠান হবে একটা টাইমের পর, সেখানে কিছু পয়সা লাগবে, সেই উদ্দেশ্য কিন্তু একটা করে ডিফাইন করা থাকতো। সেই উদ্দেশ্যের বেসিসে টাকা কিন্তু ফ্যামিলির মেম্বার সবাই এখানে কিছু কিছু টাকা ফেলে রাখতো। যে টাকা বাজার করার পর যদি খুচরো থাকতো সেই খুচরো ফেলে দিত, 1 টাকা 2 টাকা 5 টাকা যাই পেতো না কেন এর মধ্যে ফেলে দিত। এটা একটা ঘটনা আমি বলি, আমার ফ্যামিলিতেও আমার পিসির যখন বিয়ে হয়েছিল সেই টাইমটাতে কিন্তু কিছু টাকা শর্ট পড়েছিল। তো আমার বাবা কি করতো, কিছু কিছু টাকা এইভাবে জমাতো, সেটা কেউ অনেকে জানতো না বা নিজের মতনই জমাতো। তো সেই টাইমটাতে বাবার মাথায় বুদ্ধি আসে, ওই ভাঁড়ের মধ্যে বেশ কিছু টাকা জমেছে, দেখা যাক কত টাকা ওখানে হয়। তো সেখানে ভাঁড় ভাঙার পর যে টাকাটা হয়েছিল, যে যতটা শর্টফল হয়েছিল বিয়ের ক্ষেত্রে, সেটা তার থেকেও কিন্তু বেশি টাকা ওখানে জমে গেছিলো। তাহলে এই যে এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এই ভাঁড়টা কাজে লাগে। কিন্তু আপনি যখন ইনভেস্ট করার সময় এই মিউচুয়াল ফান্ডে আসি, তখন কিন্তু তাদের মাইন্ডসেটটা আলাদা থাকে। তখন মনে হয় যে ব্যাংক এখানে 7% রিটার্ন দিচ্ছে এভরিতে, আমি এখানে 14-15% 20% পাবো, তাহলে এখানে ইনভেস্ট করি। এই যদি মাইন্ডসেট আপনাদের থাকে তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে কখনোই আপনি ভালো গেনার হতে পারবেন না। কারণ আমি আপনাকে এক্সাম্পল দিয়ে একটু বলে দিচ্ছি, এই যখন ইলেকশনের রেজাল্ট বেরোলো সেই টাইমে কিন্তু আপনি দেখবেন যে স্টক মার্কেট একদম উপরের দিকে বিশাল হাই উঠে গেছিলো, ঠিক আছে? তো সেই ধরনের হাই দেখে অনেকে কিন্তু সেই টাইমে মিউচুয়াল ফান্ডে বলুন, স্টকে বলুন, ইনভেস্ট করতে শুরু করে দিয়েছিল। কিন্তু এখন যদি আপনি দেখেন, মার্কেট কিন্তু বেশ কিছুদিন আগে খুব ডাউন হয়ে গেছিল, এখন মোটামুটি একটা লেভেলে আছে। ভবিষ্যতে অনেকে বলছে যে আরও হয়তো ডাউন হতে পারে। তাহলে ওই রিটার্ন দেখে যারা ওই পিক পয়েন্টে ইনভেস্ট করেছিল, এখন কিন্তু তাদের পোর্টফোলিও লসে রান করছে। এখন ওই মাইনাস দেখে, ব্যালেন্স যদি মাইনাস দেখে তারা ডিমোটিভেট হয়ে যদি টাকাটা তুলে নেয়, তাহলে কি হলো? তাদের লসই হলো। কিন্তু যে ফান্ড হাউসে সে ইনভেস্ট করলো, সেই ফান্ড হাউস হয়তো আরও 2-3 বছর পরে তার থেকে ডবল রিটার্ন দিয়ে দিল, কিন্তু সেই যে পেশেন্স, সেই পেশেন্সটা তাদের মধ্যে নেই। এই জন্য সবাই মিউচুয়াল ফান্ডে লস করে। তো মাইন্ডসেট এটাই, আপনি আপনার লাইফে গোল সেট করুন। ধরুন এখানে আপনার একটা গোল থাকতে পারে ম্যারেজ, একটা থাকতে পারে কার কেনা বা হাউস কেনা,
ঠিক আছে, বা এডুকেশনও হতে পারে। কি কি গোল আছে আপনার লাইফে সেটা ডিফাইন করুন। তারপরে দেখুন এই গোলগুলো পূরণ হতে আপনার কতটা সময় লাগবে। ধরুন আপনার এজ এখন 20, আপনি ভাবলেন 30 ইয়ার্স এজে আপনি বিয়ে করবেন, তাহলে আপনার হাতে কত থাকছে? 30 ইয়ার্স যদি হয় তাহলে 10 ইয়ার্স আপনার হাতে সময় থাকছে। তাহলে 10 ইয়ার্সের জন্য একটা ফান্ড আপনাকে সিলেক্ট করতে হবে। কার কিনতে চান? হয়তো আপনি এটা 35-এ গিয়ে কিনতে চাইছেন, মানে 15 বছর এখানে আপনি টাইম পাচ্ছেন। তাহলে 15 বছরের জন্য এখানে একটা মিউচুয়াল ফান্ড স্কিম চুজ করুন। এখানে হাউসের জন্য সেম, এরকম আপনি প্রত্যেকটা জায়গায় যদি এটা 20 ইয়ার্স হয়, 20 ইয়ার্সের জন্য আপনি একটা নিজের বাড়ি করতে চাইছেন, তার জন্য আপনি একটা মিউচুয়াল ফান্ড স্কিম সিলেক্ট করুন। এডুকেশন যদি আপনার বাচ্চা হয় তাদের এডুকেশনের জন্য হয়তো সেটার জন্য লং টার্ম একটা টাইম লাগবে, 35 ইয়ার্স কি 40 ইয়ার্স। 40 ইয়ার্স আপনার এখানে টাইম পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এই 40 ইয়ার্সের জন্য একটা মিউচুয়াল ফান্ড স্কিম আপনি চুজ করুন, ঠিক আছে। এইবার এই যে আমরা যে ডিউরেশনটা রাখলাম 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, ঠিক আছে, এই ডিউরেশনের মিনিমাম ডিউরেশন কত হওয়া উচিত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য? মিনিমাম ডিউরেশন সবাই বলে 5 ইয়ার্স মিনিমাম হওয়া দরকার। যে গোল আপনার 5 ইয়ার্স বা তার থেকে বেশি, এই ধরনের যদি কোনো গোল থাকে সেইটার জন্য কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড ইউজ করুন। আদারওয়াইজ 5 ইয়ার্সের কম যদি থাকে আপনি এফডিতে চলে যান অথবা গোল্ডে যেতে পারেন। শর্ট টার্ম যেখানে আপনি একটা সিকিউর রিটার্ন পাবেন সেই ধরনের আপনি সেই ধরনের স্কিম চুজ করুন। তাহলে এখানে যদি আমি 10 ইয়ার্স পাই, এখানে যদি 15 বছর, 20 বছর, 40 বছর পাই, তাহলে এর জন্য কি কি মিউচুয়াল ফান্ড স্কিম আমরা চুজ করতে পারি। এখানে দেখুন ডিউরেশনটা কম 10 ইয়ার্স, তাহলে এখানে আমরা 5 to 10 ইয়ার্সের মধ্যে আমরা ইনভেস্ট করব লার্জ ক্যাপে, অথবা আপনি মিড ক্যাপও ব্যবহার করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ মানে ইন্ডেক্স ফান্ড। আমি আগের ভিডিওটিতে ইন্ডেক্স ফান্ড কি তার ডিটেলস আলোচনা করেছি, যদি সেই ভিডিওগুলি না দেখেন আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, আপনারা সেখানে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। তাহলে এখানে আমি চুজ করব ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। তারপরে দেখুন 15 ইয়ার্স একটু লং ডিউরেশন হয়ে গেল, এখানে আমি রিটার্নটা একটু বেশি পেতে পারি, তাহলে এখানে আমি মিড ক্যাপ প্লাস স্মল ক্যাপ ইউজ করব, অথবা লার্জ অ্যান্ড মিড ক্যাপও আমি নিতে পারি। অন্যদিকে 20 ইয়ার্স এখানেও আমি মিড প্লাস স্মল ব্যবহার করতে পারি। যখন ডিউরেশনটা বেশি, কম্পাউন্ড হতে দেওয়া সময়টা বেশি, তখন আমি বেশি রিটার্নের জন্য মিড স্মল এই ধরনের নেব, তখন আমি লার্জ ক্যাপে ইনভেস্ট খুব একটা করবো না। চাইলে সামান্য পার্সেন্টেজ আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে একটা ব্যালেন্স রিটার্ন পেতে পারেন। তবে যদি আপনার এজ কম হয় তার জন্য আপনি মিড অ্যান্ড স্মল ইউজ করতে পারেন। অন্যদিকে দেখুন 40 ইয়ার্স, এটা একটা লং ডিউরেশন, এখানে আমি স্মল ক্যাপই ইউজ করব, ঠিক আছে। তো এই ধরনের, তার মানে কি হবে, 40 ইয়ার্সে আপনি দেখবেন স্মল ক্যাপে যদি আপনি অন অ্যান অ্যাভারেজ, আমি বেশি বলছি না, 18%ও যদি আপনি রিটার্ন পেয়ে থাকেন, সিএজিআর, যেটা আমি আগেও বলেছিলাম সিএজিআর কি হয়। এই সমস্ত আগেকার ভিডিও যদি আপনি না দেখেন আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সিরিজটা পুরো দেখে নেবেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। 18% সিএজিআর পার স্মল ক্যাপের কিন্তু বিশাল একটা মানে আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, ভালো রকম রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাইকোলজি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। এইভাবে আপনি আপনার গোলটা ডিফাইন করে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে নিন। যে সমস্ত আমরা অ্যাপ ইউজ করি সেই অ্যাপগুলো কতটা সেফ। দেখুন আমরা সাধারণত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য দুটো মেথড ব্যবহার করি, একটা হচ্ছে অফলাইন মেথড আর একটা হচ্ছে অনলাইন মেথড। অফলাইন মেথড মানে আপনি কোনো মিউচুয়াল ফান্ড এএমসির ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করছেন, অথবা যেসব ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে যেমন এসবিআই, অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি, এই ধরনের ব্যাংকে গিয়ে আপনি অফলাইনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। অন্যদিকে অনলাইন যেমন হচ্ছে গ্রো, আপস্টক, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত কিন্তু যেসব অনলাইন ব্রোকার আছে তার মাধ্যমে আমরা ইনভেস্ট করছি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা সেফ? অনলাইনে সাধারণত এএমসি হয় আর না হলে ব্যাংক হয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের মাথায় সবসময় আসে। দেখবেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বলবে যে, অনেকে যারা অতটা জানে না বলবে অনলাইনে ইনভেস্ট করো না, ওখানে টাকা ডুবে যেতে পারে, অফলাইনে করো, এই এজেন্টের মাধ্যমে করো, দেখো তুমি ওকে তার ধরে পাবা। কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায় এদেরকে তুমি খুঁজে পাবা না, ধরে পাবা না, কিন্তু এই যে ব্রোকারের মাধ্যমে আপনার পাড়ায় হয়তো তার বাড়ি, তাকে আপনি ধরে পাবেন। এই ধরনের কিন্তু চিন্তাভাবনায় আমরা অফলাইন মেথডটাকে চুজ করি, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলে দিচ্ছি কেন। কারণ অফলাইন যেসব প্ল্যানগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম হয় রেগুলার প্ল্যান, আর অনলাইন যে সমস্ত প্ল্যানগুলো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হয় ডাইরেক্ট প্ল্যান।
অনলাইনেও রেগুলার প্ল্যান থাকে, কিন্তু বেশিরভাগ দেখবেন ডাইরেক্ট প্ল্যান ওখানে বেশি আছে। ঠিক আছে, এই রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যানের মধ্যে পার্থক্য কি আগে সেটা জেনে নিন। রেগুলার প্ল্যান হচ্ছে আপনি যখন যে টাকাটা মাসে মাসে এসআইপি করছেন বা ওয়ান টাইম লামসাম করছেন, সেখানে কিছু পার্সেন্ট ব্রোকারেজ ফিস এই রেগুলার প্ল্যানের মধ্যে থাকে। মানে যে এজেন্টের থ্রুতে আপনি করলেন সেই এজেন্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে যখনই আপনি ইনভেস্ট করবেন কিছু পার্সেন্ট ব্রোকারেজ কিন্তু ওরা পাবে। ঠিক আছে, উইদাউট ইন্টারেস্টে কেন আপনাকে সময় দিয়ে তারা কেন আপনাকে অফলাইনে ইনভেস্ট করাবে? ওদের কিছু স্বার্থ আছে, স্বার্থ মানে ওই কমিশনটা। কিন্তু যেখানে ডাইরেক্ট প্ল্যান অনলাইনে আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে কিন্তু কোনো ব্রোকারেজ ফিস থাকে না। মানে ওই যে পার্সেন্টেজ, সামান্য পার্সেন্ট হলেও সেই ব্রোকারেজ ফিস কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। এবার সেখানে আপনি বলবেন এখানে হয়তো 0.1% কি 0.01%ও যদি ব্রোকারেজ ফিস বাঁচাতে পারেন, এটা কিন্তু লং টার্মে গিয়ে লাখ লাখ টাকা হয়ে যেতে পারে। এটা আমি আপনাদেরকে কম্পাউন্ডিং যে ব্যাপারটা এখানে মিউচুয়াল ফান্ডে কিভাবে খাটে আমি আগে বলেছি, সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন দেখবেন ওই 0.1%, 0.01%-এর ব্যবধানে কত টাকার ডিফারেন্স চলে আসতে পারে। ঠিক আছে, তো আমরা সর্বদা ডাইরেক্ট প্ল্যান ইউজ করব, এটাই আমার বলার বক্তব্য ছিল। এবার কোনটা সেফ? অফলাইনেও আপনি যখন টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনার ব্রোকারের কাছেও থাকছে না, ব্যাংকের কাছেও থাকছে না, ডাইরেক্ট চলে যাচ্ছে এএমসির কাছে। এএমসি কারা? যে স্কিমে আপনি ইনভেস্ট করছেন, যেমন হচ্ছে ইউটিআই হতে পারে, এসবিআই হতে পারে, আইসিআইসিআই হতে পারে, এইচডিএফসি হতে পারে, অ্যাক্সিস হতে পারে, এই ধরনের কিন্তু এএমসির কাছে চলে যাচ্ছে। এবার আপনি বলবেন এসবিআই ব্যাংক আইসিআই তো সেফ না। সেফ যদি ভাবেন, এরা তখন এই এএমসির সাথে এই ব্যাংকের তুলনা করলে চলবে না। কারণ এসবিআই ব্যাংক আলাদা, তার সেক্টর আলাদা, তার এএমসি মিউচুয়াল ফান্ডের সেক্টর আলাদা। এএমসি যখন হবে সেখানে কিন্তু আরবিআই দ্বারা রেগুলেট হচ্ছে না, সেটা কিন্তু সেবি দ্বারা রেগুলেট হচ্ছে। যেটা আমি আগেও বলেছি মিউচুয়াল ফান্ডে আপনার টাকাটা কেন সেফ, সেখানে সবাই সেবি দ্বারা রেগুলেট হচ্ছে। বাট ব্যাংক যেটা আরবিআই দ্বারা রেগুলেটেড হয়, আপনি যেরকম ভাবছেন যে ব্যাংকে একদম মানে পুরো সেফ, সেরকম যে পুরো কেউ বলতে পারবে যে পুরো সেফ, ওটা মানে কখনো বন্ধ হয়ে যাবে না, এটা কিন্তু না। ব্যাংক এবং এএমসি দুটো আলাদা আলাদা সেক্টর, এটাই আমার বলার বক্তব্য। এবার এদের ব্রাঞ্চে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখবেন বেশিরভাগ আপনাকে রেগুলার প্ল্যানের জন্য এটা বলবে। অটোমেটিক রেগুলার প্ল্যান আপনি দেখবেন আপনার যে রিসিপ্টটা দেবে সেখানে রেগুলার প্ল্যান লেখা থাকবে। সুতরাং আমরা অফলাইনে গিয়ে ইনভেস্ট করবো না। আর এই এএমসির কাছে যখন টাকা যাবে, এই এএমসির পেছনে থাকে কাস্টোডিয়ান। এই কাস্টোডিয়ান ব্যাপারটা কি? এই কাস্টোডিয়ান মানে বলতে পারেন একটা ব্যাংক। এই যখন এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, অটোমেটিক্যালি টাকাটা এসবিআই এএমসি এর থ্রুতে এসবিআই ব্যাংকে চলে যাচ্ছে। মানে আপনার টাকাটা সে ব্যাংকেই যাচ্ছে, কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ড ভায়া হয়ে। ঠিক আছে, যদি ইউটিআই ইনভেস্ট করেন, ইউটিআই তো নিজস্ব কোনো ব্যাংক নেই, তো তথাপি এদের পেছনে দেখবেন কোনো একটা ব্যাংক কাজ করছে। কাস্টোডিয়ান বেসিক্যালি ব্যাংকই হয়, মানে আপনার টাকাটা ব্যাংকেই চলে যাচ্ছে। তো সেই হিসাবে আপনি অফলাইন বলুন, অনলাইনের ক্ষেত্রেও সেম এই প্রসেসটাই অনলাইনের ক্ষেত্রে ঘটে। তার মানে আমি অফলাইন অনলাইন যাই করি না কেন, আমার টাকাটা আলটিমেটলি কাস্টোডিয়ান বা ব্যাংক বা আপনি গভর্নমেন্ট এদের কাছে কিন্তু চলে যাচ্ছে। এইবার যদি আপনি অনলাইন ব্যবহার করেন, গ্রো হয়তো বন্ধ হয়ে গেল, আপস্টক হয়তো বন্ধ হয়ে গেল, জিরোধা হয়তো বন্ধ হয়ে গেল, তাহলে আপনার টাকাটা কি সেফ? অবশ্যই সেফ। কারণ কি? এটা জাস্ট ব্রোকার, এটা প্ল্যাটফর্ম। এখানে ইনভেস্ট করার আপনাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। এই টাকাটা কিন্তু এদের কাছে থাকছে না, এই টাকাটা আলটিমেটলি আপনাদের এই কাস্টোডিয়ানের কাছে চলে যাচ্ছে। যদি আপনি এসবিআই কোনো স্কিমে হয়তো গ্রো এর মাধ্যমে ইনভেস্ট করলেন, ঠিক আছে, এসবিআই কোনো এসবিআই স্মল ক্যাপে হয়তো আপনি ইনভেস্ট করছেন বা কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করছেন, আপনার এই টাকাটা গ্রো এর মাধ্যমে করছেন, এই টাকাটা কিন্তু এসবিআই কাছে চলে গেল, এসবিআই ডাইরেক্টলি এসবিআই ব্যাংকে পাঠিয়ে দিল কাস্টোডিয়ানের কাছে। এইবার গ্রো যদি বন্ধ হয়ে যায়, যখনই আপনি ইনভেস্ট করবেন দেখবেন অনলাইনে আপনাকে একটা মেসেজ দেবে বা ওখান থেকে আপনি একটা ফোলিও নাম্বার পাবেন। ঠিক আছে, সেই ফোলিও নাম্বারটা আপনি যদি লিখে রাখেন, ওটাই আপনার অ্যাকাউন্ট নাম্বার। আপনি বা আপনার পরবর্তী জেনারেশন যেই যাক না কেন, আপনার নমিনি যে থাকবে সে ওই ফোলিও নাম্বারটা নিয়ে যদি ব্যাংকের কাছে যায়, এই এসবিআই ব্যাংক হোক, যদি এসবিআই স্কিমে ইনভেস্ট করেন তাহলে এসবিআই ব্যাংক, আইসিআইসিআই স্কিমে ইনভেস্ট করলে আইসিআইসিআই ব্যাংক, এদের ব্যাংকের যান বা এএমসির অফিসে যান, তাতে কিন্তু পুরো টাকাটা তারা পেয়ে যাবে। এই নিয়ে কোনো সমস্যা নেই। গ্রো বন্ধ হয়ে যাক, না থাকুক, আপস্টক বন্ধ হয়ে যাক, কি কোনো প্রবলেম নেই। একটা সব থেকে ভালো হয় যখন ইনভেস্ট করবেন, একটা ফোলিও নাম্বারের একটা প্রিন্ট আউট হয়, সেই প্রিন্ট আউটটা নিয়ে একটা ফাইল বানিয়ে রেখে দেবেন। সেই ফাইলে সেখানে ফোলিও নাম্বার থাকবে, আপনার নাম থাকবে, কত টাকা ইনভেস্ট হচ্ছে, সব কিছু থাকবে। সেইটা নিয়ে আপনি এদের যে কোনো অফিসে চলে যাবেন, দেখবেন আপনি অফলাইনেও সেখান থেকে টাকা পেয়ে যাবেন। যদিও এদের বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম, তথাপি আমি জাস্ট বলে রাখলাম। হয়তো গ্রো বন্ধ হয়ে গেল, আপস্টক চালু থাকলো, আপস্টকে গিয়ে আপনি যখন আপনার এই ফোলিও নাম্বারটা মারবেন, অটোমেটিক দেখবেন আপনার ওখানে কত টাকা আছে না আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে, ওখান থেকে আপনি টাকাটা উইথড্রল করতে পারবেন।
এছাড়া এমএফ সেন্ট্রাল বলে অ্যাপস আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন না কেন সেই সমস্ত এমএফ সেন্ট্রাল অ্যাপে কিন্তু শো করবে, সেখান থেকেও আপনি টাকা উইথড্র করতে পারেন। সুতরাং এটা বলার বক্তব্য ছিল আপনি যাই প্ল্যাটফর্ম ইউজ করুন না কেন সবসময়তে কিন্তু আপনার টাকাটা সেফ। আর আমরা সর্বদা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করব, রেগুলার প্ল্যানে ইনভেস্ট করব না। আশা করি এই ভিডিওটিতে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, মাইন্ড সেট আপ একটা তৈরি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটির একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। আর আপনি আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং জার্নি কবে থেকে শুরু করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এইটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।